বন্ধুরা, আজ আমরা কোনো সংখ্যার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সে নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, যা 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট, দুটোই আমাদের নির্ণয় করার জন্য আমরা উদাহরণটি নিয়েছি। তো বন্ধুরা, যখনই এরকম কোনো অঙ্ক আমাদের দেবে তখন আমরা কি করব, যার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলবে সেটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেরকম ভাবে আমরা বর্গমূল নির্ণয় করি সেই পদ্ধতিতে এগিয়ে যাব। তো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা 3000-কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এরকম ভাবে বর্গমূল করা হয় সেরকম ভাবে আমরা করে করে যাব। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার জন্য আমরা সংখ্যাটিকে লিখে তারপরে জোড়ায় জোড়ায় আমরা তার যে অঙ্কগুলো আছে সেগুলো জোড়ায় জোড়ায় নিয়ে নেব। তো 30 একটা জোড়া হয়ে গেল আর দুটো শূন্য একটা জোড়া হয়ে গেল। তারপর আমরা কি করব, তো 30 আছে সব থেকে বেশি আমাদের কত ডিজিট খাবে, যার জন্য যার বর্গটা 30-এর সমান বা 30-এর থেকে ছোট হবে। তো এখানে আমরা 5 খাওয়াতে পারবো। 5 অঙ্কটা যদি আমরা খাই, 5-এর বর্গ কত, 25 এখানে হয়ে গেল। যদি আমরা 6 খাওয়াতাম তাহলে কত হতো, 6-এর বর্গ 36। তো 30-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের চলবে না। যেমন ভাগ করার সময় আমাদের এমন সংখ্যা খাওয়াতে হয় যেটা আগের যেটা ভাজ্য তার সঙ্গে ভাজ্য নয়, যেটা ভাজক তার সঙ্গে গুণ করার পর সেই গুণফলটা ওই সংখ্যাটা থেকে ছোট হতে হয়। ঠিক সেই একই রকম ভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন বর্গমূল করা হয় এমন সংখ্যা খাওয়াতে হবে যার বর্গটা প্রথম যে জোড়াটি থাকবে, জোড়াটা নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, এখানে 30 সংখ্যাটা তৈরি হয়েছে প্রথম দুটো অঙ্কের জোড়া নিয়ে। তো এর বর্গটি 30-এর থেকে ছোট বা 30-এর সমান হলেও কোনো অসুবিধা ছিল না। তো 5 খাওয়ালে আমাদের 25 হচ্ছে, 6 খাওয়ালে আমাদের হয়ে যেত 36, 6-এর বর্গ 36 হয়ে যেত। তো 6 আমরা খাওয়াতে পারবো না, এখানে 5 খাওয়াতে পারবো। তো 5 5-এ 25। তারপর আমাদের ভাগফলটা কত হবে, এই ভাগশেষ কত হচ্ছে এখানে 5, আর তারপরে জোড়াটা কত আছে, দুটো শূন্য, ওই দুটো শূন্য আমাদের নেমে যাবে। তারপরে আমাদের নিয়ম কি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলের এই 5-এর ডবল এখানে বসে যাবে, 10। তো এরপরে আবার একইভাবে এখানে এমন সংখ্যা খাওয়াতে হবে যে সংখ্যাটার সাহায্যে যে সংখ্যাটা এখানে বসবে সেই সংখ্যাটা আমাদের এখানেও বসবে। তারপরে এই যে সংখ্যাটা এখানে বসছে সেই সংখ্যাটা আর এখানে সেই সংখ্যাটা বসানোর পর এই পুরো সংখ্যাটার সঙ্গে ওই সংখ্যাটা গুণ করে এর সমান বা এর থেকে ছোট হতে হবে। তো আমরা যদি এখানে দেখো 5 খাওয়াই, তো 5 এখানে যদি আমরা 5 খাওয়াই এখানে হয়ে যাবে 105, এখানেও আমরা 5 খাইয়ে দেবো। তো 105-এর সঙ্গে যদি 5 আমরা গুণ করি সেটা কিন্তু 500 থেকে বেশি হয়ে যাবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন এই রকম অঙ্ক হবে তখন কিন্তু আমরা দুটোই করে যাব। প্রথমে আমরা এর থেকে ছোট যেটা হবে সেটা খাইয়ে দেখি, অর্থাৎ 4 খাওয়াবো। 104-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি কত হচ্ছে, 4 4-এ 16, 1 4 416 হচ্ছে। এটা যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে, 4 আর এখানে 8, 84 ভাগশেষ কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের মিলছে না। অর্থাৎ যেহেতু ভাগটা মিলছে না ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার নিয়মে, অতএব আমরা বুঝতেই পারছি যে 3000টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হলে কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার নিয়মে আমরা যদি এগিয়ে যাই ধীরে ধীরে সেটা কিন্তু মিলে যাবে। এটা যেহেতু মিলছে না তাহলে কিন্তু 3000 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখো বন্ধুরা, এখানে 84 ভাগশেষ রয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু 3000টা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। আচ্ছা, এই ভাগশেষটা যদি আমাদের না থাকতো, অর্থাৎ ভাগটা যদি মিলে যেত, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। তো ভাগশেষটা কখন মিলতো, যদি 84 কম থাকতো 3000 থেকে। অর্থাৎ 3000 থেকে আমরা যদি 84 বিয়োগ করে দিই, বিয়োগফলটা আমাদের কত হচ্ছে, 6 1 9 2, 2916। এই 2916 যদি আমাদের হতো তাহলে কিন্তু আমাদের এই ভাগ প্রক্রিয়া এই 2916টা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা।
2916টা আমরা কিভাবে করছি, 3000 থেকে 84 বিয়োগ করে। 84 কি জন্য বিয়োগ করছি, কারণ আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার সময় 84টা আমাদের ভাগশেষ থাকছে। ভাগশেষ কি জন্য থাকছে, ভাগফলটা করার সময় মিলছে না বলি ভাগশেষ থাকছে। তো যেটা ভাগশেষ সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের ভাগফলটা মিলে যাবে এবং সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে 2916। তো এটা আমরা কিরকম ভাবে করলাম না, 3000 থেকে কম সংখ্যাটা কিন্তু আমরা বার করলাম, অর্থাৎ এই 3000 থেকে ছোট এর উত্তর কিন্তু বেরিয়ে গেল। উত্তর কত হবে, 2916। তো 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা আমরা কিভাবে বের করবো, ঠিক একই রকম ভাবে 3000কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল করে যাব। 5 5 25, 5 0 0, 5 ডবল 10, এখানে আমরা 5 খাওয়াবো, অর্থাৎ এমন সংখ্যা খাওয়াবো যেটা গুণ করার পর এই সংখ্যাটার থেকে বেশি হয়ে যাবে। যদি 5 খাওয়াই তাহলে 5 5 25, 2 5 1 5, অর্থাৎ 525 হয়ে যাচ্ছে। এটা যদি আমরা বিয়োগ করতে চাই কত উত্তর, এই ভাগশেষ হিসেবে আমাদের -25, অর্থাৎ -25 আসছে, মানে আমরা এমন সংখ্যা খাই দিয়েছি এই সংখ্যাটার থেকে আরো বেশি হয়ে যাচ্ছে আমাদের এখানে, তার জন্য আমাদের বিয়োগ ফলটা -25 আসছে। তো এটাও দেখো কি হচ্ছে না, যদি -25 ভাগশেষ আসছে মানে আমাদের 25 এর থেকে কম আছে। যদি 25 আরো বেশি থাকতো এখানে তাহলে কিন্তু আমাদের ভাগশেষটা মিলে যেত। তো যদি 3000-এর সঙ্গে আরো আমাদের 25 বেশি থাকতো, অর্থাৎ 3000 যদি 25 থাকতো তাহলে কিন্তু আমাদের ভাগশেষটা আর থাকতো না, ভাগটা মিলে যেত, এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে দেখো এটা কত হচ্ছে, 3025, এটা কি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এটা 3000 থেকে বড় হচ্ছে, অর্থাৎ এর উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো যখনই 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত বলবো আমরা, কিন্তু যে সংখ্যাটার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলবো সেটাকে দুবার ধরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে যাব। একবার কি করব, এমন সংখ্যা খাওয়াবো যাতে করে আমাদের ভাগ করার সময় সংখ্যাটা ওর থেকে কম হয়, আর একবার একই রকম ভাবে খাবো, ঠিক এক বেশি খাইয়ে দেবো সংখ্যাটা, যাতে করে যে সংখ্যাটা আমরা পাবো সেটা ওই সংখ্যাটা থেকে বেশি হয়। দেখবে যখন কম সংখ্যা খাবো তখন ভাগশেষটা পজিটিভ আসবে, আর যখন বেশি সংখ্যা খাইয়ে দেবো ভাগশেষটা নেগেটিভ হবে। ঠিক এক ঘর বেশি খাওয়াতে হবে, নেগেটিভ আসবে। তো যখন পজিটিভ ভাগশেষ আসবে সেটা ওই যার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বলবে তার থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, সেই সংখ্যাটা থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পেয়ে যাব। আর যখন নেগেটিভ ভাগশেষ থাকবে তখন ওই সংখ্যাটা মানে মূল যে সংখ্যাটা আমার দিয়েছিল 3000 বা আরো যা সংখ্যা দিয়ে থাকবে তার সঙ্গে আমরা যোগ করে দেবো, তাহলে কিন্তু তার থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে যাব। এরপরে যদি আমাদের শুধু এটা বলতো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তো নিকটতম মানে 3000 সব থেকে কাছের সংখ্যা কত, তোকে এখানে কি হচ্ছে 2916, 2916 আর 3000-এর মধ্যে কত তফাৎ, 84 তফাৎ হচ্ছে। আর একটা কত আমরা সংখ্যা পাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা, মানে 3000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা এটা, 3000-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা। তো আমাদের 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত পাচ্ছি, এটা পাচ্ছি 3025, কারণ 3000 আর 3025-এর মধ্যে 25-এর তফাৎ আছে, কিন্তু 2916 আর 3000-এর মধ্যে 84 তফাৎ আছে। তাহলে আমাদের যদি শুধু বলতো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, সেক্ষেত্রেও কিন্তু আমরা দুবার ধরে করতাম, তারপরে দেখতাম যে কোনটা সব থেকে কাছের হচ্ছে, তো সেটাই কিন্তু আমরা উত্তর লিখে দেবো। এই অঙ্কটার মধ্যে কিন্তু আমরা ভেঙে ভেঙে করেছি, তিনটে উত্তরই একসঙ্গে পেয়ে গেছি। শুধু যদি আমাদের বলতো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে আমরা সেক্ষেত্রেও দুটো অঙ্কই করতাম, কিন্তু শুধু লিখে দিতাম 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 3025, এটা কিন্তু লিখতাম না, করতাম দুটোই, এটা লিখতাম না, কারণ নিকটতম হচ্ছে 3025, 2916 এটাও পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা 3000 থেকে অনেক দূরে আছে, কিন্তু 3025 3000 অনেক কাছে আছে। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, এরপরে আরো বর্গমূলের অন্য ধরনের অঙ্ক আমরা পরের ভিডিওতে আলোচনা করব।